আমার বাসায় খাবার আসতো না, কিন্তু ঠিকই আসতো কন্টিনিউয়াসলি নিতে থাকি। এমন সিচুয়েশন গিয়েছে আমার যে আমি অনেক কষ্ট করেছি আসলে। যখন ভাড়া বাসায় ছিলাম, আমার রুমের মধ্যে বেড ছিল না, আমি ফ্লোরিং করে ঘুমিয়েছি 7 মাস পর্যন্ত। কোনো ডক্টর ট্রিটমেন্ট কোনো কিছুই আমি পাইনি। সিরিয়াসলি মানে যখন প্রতি মাসে একবার দুইবার টেস্ট করানোর কথা, তখন তুমি একবারের জন্য ডাক্তার যাওয়ার সুযোগ পাও না? একবারের জন্য পাইনি। ও অনেক ছোট হয়েছে, অনেক মানে খাবারের অভাবেই, হয়তো পুষ্টির অভাবে এরকম হয়েছিল। ভুলটা তো আমার ছিল, তাই না? আমি করেছি আবেগের বয়সে, আমি তাকে বিয়ে করেছি, বিশ্বাস করেছি। এখন তো বাস্তবতা থেকে আসলে একটা বিষয় শিখার আছে, সেটা হচ্ছে বেকার ছেলেকে কখনোই বিয়ে করা উচিত না। হ্যাঁ, লাইফটা একদম হেল হয়ে যায়। তোমার জীবনেই তো তুমি কোনোদিন ভালোবাসা পায় দেখো না, সম্মান পায় দেখো না। যেই বয়সে একটা মেয়ের বিয়েই হওয়ার কথা না, সেই বয়সে তার একটা ফুটফুটে বাচ্চা। ধরে নিলাম বিয়ে হলো, বাচ্চা হলো, স্বামী সন্তান নিয়ে সংসার করার কথা, তখন ওই পিচ্চি মেয়েটা, যে একটা পিচ্চি মা, সে তখন সিঙ্গেল মাদার। এই জার্নিটা কত বেশি কষ্টের আমার আপনার সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। কি ভুলে একটা মানুষ ভুল পথে যায়, কেন তার জীবনটা নষ্ট হয়ে যায়, আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমাদের ছোট্ট একটা চ্যানেল, আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে প্রতিবাদ করতে, সচেতনতা তৈরি করতে। আমাদের সাথে যদি সহায়তা করেন আমরা খুশি হব। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনি জানাবেন আপনার মতামত কমেন্টে, এবং ভিডিওটা শেয়ার করবেন। আর হোয়াটসঅ্যাপে যে নম্বরগুলো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনার হয়ে পুরো দেশকে জানাতে চাই যে কি অপরাধ অন্যায় ঘটছে চারদিকে। বলছি, তুমি অলরেডি একটা সন্তানের মা। জি। তোমার বাচ্চার বয়স কত? 4.5 বছর চলতেছে এখন। তোমার বয়স কত? আমার বয়স 23 চলতেছে এখন। 18 বছর বয়সে তুমি প্রেগন্যান্ট? 17তে? ও মাই গড। তার মানে যখন বিয়েই হওয়ার কথা না আইন অনুযায়ী, সেই সময় তুমি অলরেডি প্রেগন্যান্ট? জি। এবং যখন বিয়ে হওয়ার কথা তুমি তখন অলরেডি ডিভোর্স? ও মাই গড। আমাকে বলবা এই 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 জীবনটা শুরু হয়েছিল কেমনে? এই লোকটার সাথে পরিচয় করতে গিয়ে তোমার? এটা শুরু হয়েছে আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি কলেজে। তখন আমার যে এক্স হাজব্যান্ড আর আমি একই কলেজে পড়ি, আমার ক্লাসমেট ছিল। তো ওখান থেকে হচ্ছে আমাদের ঘোরাঘুরি, ফ্রেন্ডশিপ, আড্ডা দেওয়া। মানে দুজনই ইন্টারে পড়তে দাও? হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। ও মাই গড। তারপর? তো ওইখান থেকে ঘোরাঘুরি, আড্ডা, তখন একটা আবেগ কাজ করে। ওইখান থেকে প্রায় বছরখানেক পরে আমরা হচ্ছে বিয়ে করে ফেলি। ফ্যামিলিকে জানানো হয়েছিল, তখন ফ্যামিলি বিষয়টা অ্যাকসেপ্ট করে নাই। যেহেতু আমরা দুজনেই স্টুডেন্ট ছিলাম, তখন আমরা চিন্তা করি যে আমরা আসলে অতি আবেগে ছিলাম, যার কারণে নিজেরা বিয়ে করতে বাধ্য হই। তো বিয়ে করার পরে আসলে ও স্টুডেন্ট ছিল। বিয়ে করতে বাধ্য কেন হইলো? আসলে অনেক বেশি ইমোশনাল ব্ল্যাকমেল করছিল আমাকে। যদি আমি বিয়েটা না করি তাহলে সে সুইসাইড করবে, মরে যাবে। এই ধরনের ব্ল্যাকমেলের শিকার হয়েছি। তো এই জন্য বিয়েটা করা আসলে। স্টুডেন্ট অবস্থাতে বিয়ে করি, তখন সে বলেছিল যে আমরা বিয়ে করি, মাসখানেকের মধ্যে হচ্ছে আমি জব অর বিজনেস কিছু একটা শুরু করে দিব। যেহেতু এইভাবে তো বেকার লাইফ তো মানে হয় না, এভাবে থাকা যায় না। তো আমিও বলছি ঠিক আছে। বিয়ের পরে কি মা বাবা জানতো? হ্যাঁ, সবাই জানতো, বাট অ্যাকসেপ্ট করে নাই। আমাদের দুইজনের ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নাই। আমরা আলাদা একটা ভাড়া বাসায় ছিলাম আর কি। বিয়ে করে আলাদা ভাড়া বাসায় চলে এসে ওই 16 বছর বয়সেই? হ্যাঁ। ও মাই গড। তারপর? তারপর টাকা হচ্ছে পাইলা কই? টাকা আমার ফ্যামিলি থেকে নিয়েছিলাম। কেমনে? আমার ফ্যামিলি আম্মুকে কান্নাকাটি করে বলছি যে এখন বিয়েটা করে ফেলছি, এখন কিভাবে সারভাইভ করব তুমি যদি হেল্প না করো। তো আম্মু বাইরে থেকে হচ্ছে আমাকে হেল্প করতো, টাকা পয়সা দিয়ে সাপোর্ট করেছে। তো এরপর সে 1 মাস 2 মাস প্রায় এরকম অনেক 4-5 মাস চলে যায়। সে কোনো জব বিজনেস কিছুই করে না। যখন 3 মাস হয়েছে, 3 মাসে আমি কনসিভ করি। হ্যাঁ, আমি কনসিভ করি। শুরু থেকেই কিন্তু তার আগে থেকেই ড্রাগের প্রতি সে অ্যাডিক্টেড ছিল। এই বিষয়টা আমি আসলে জানতাম না যে সে এত বেশি অ্যাডিক্টেড ছিল।
তো আচ্ছা। এরপরে বিয়ের পর থেকে সে আমাকে নিয়ে ড্রাগ নেওয়া শুরু করে আর কি। হ্যাঁ, মানে বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফ, তোমাকে ওয়াইফ হ্যাঁ, একসাথে মিলে একসাথে মানে মিলে, তোমাকে সে প্ররোচিত করে হ্যাঁ, খাওয়ার জন্য? হ্যাঁ। তো ও মাই গড! এইভাবে আসলে কন্টিনিউয়াসলি চলতে থাকে ড্রাগ লাইফ। ৩ মাস পর যখন আমি কনসিভ করি, তো এই ৩ মাস কি বাচ্চাটাকে রেগুলার খাওয়া হইতেছে? রেগুলার খাওয়া হচ্ছে। ইভেন আমি কনসিভ করি এটাও সে জানে। অ্যাকচুয়ালি আমাদের বেবিটা নেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবেই, যে আমাদের চিন্তাভাবনা ছিল যেহেতু ভালোবেসে বিয়ে করেছি, একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। এটা হুম, কখনোই পসিবল না। কেন হুম, ছেড়ে যাব? হুম, তো আমরা প্ল্যানিং করে বাচ্চাটা নিয়েছি যেন আমাদের ২ টা যে ফ্যামিলি আ যত তাড়াতাড়ি পসিবল তারা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে অ্যাকসেপ্ট করে নিবে। হুম। হ্যাঁ? কিন্তু এটা আর হলো না। ড্রাগ লাইফে ঢুকে যাই এবং প্রেগন্যান্ট থাকা অবস্থাতেই কন্টিনিউয়াসলি নিতে থাকি। আ এমন সিচুয়েশন গিয়েছে আমার যে আমি অনেক কষ্ট করেছি। আসলে যখন ভাড়া বাসায় ছিলাম, আমার রুমের মধ্যে বেড ছিল না। আমি ফ্লোরিং করে ঘুমিয়েছি। আমার বাসায় খাবার ছিল না। আমি খাবারের অনেক বেশি কষ্ট করেছি। আ আমার হাসব্যান্ড সে মানে বাসায় যে খাবার আনবে, একটা প্রেগন্যান্ট মহিলার কি পরিমাণ সাপোর্ট দরকার, মেন্টালি সাপোর্ট দরকার, খাবার প্রয়োজন, অনেক খাবারের চাহিদা থাকে। তো এই বিষয়গুলো আমি তাকে কখনোই বুঝাইতে পারি নাই। আমার বাসায় খাবার আসতো না, হ্যাঁ? কিন্তু কিন্তু ঠিকই আসতো, ঠিকই আসতো। তো একটা পর্যায়ে আমার খুব গিল্টি ফিল হতে শুরু করলো যে আমি এত বাজে একটা লাইফ লিড করতেছি, এত কষ্ট করতেছি। আমি কিসের জন্য? আমি কিসের জন্য? হ্যাঁ? তো এরপরে এভাবেই কাটতে থাকে। এভাবেই ওকে ছাড়তেও পারি না। ওর ওর কাছ থেকে আমি কাউকে বলতেও পারি না। আমার ফ্যামিলিকেও জানাই নাই। তো এরকম একটা পর্যায়ে এভরি মান্থ সে আমাকে টাকার জন্য প্রেশার ক্রিয়েট করত। হ্যাঁ? টাকার জন্য প্রেশার ক্রিয়েট করত যে আ বাসা ভাড়া দিতে হবে, খাওয়ার খরচ আছে, এগুলো কিভাবে কি করব? তোমার মার কাছ থেকে টাকা নাও। হ্যাঁ? কেন তোমার তো মার কাছ থেকে আর নিতে হবে? ওর ফ্যামিলির কাছ থেকে নিতে পারছে না। তো ও ড্রাগ সে কিনতেছে নিতে কোত্থেকে? পারছে না। ওই যে এটা যেকোনোভাবে আম্মু খরচের জন্য টাকা পাঠায়, ওইখান থেকে খরচ করে সে নিচ্ছে। কিন্তু দেখা যায় মাস শেষে বাড়িওয়ালা এসে বাসা ভাড়ার জন্য প্রেশার দিচ্ছে, ঘরে খাবার আসতেছে না। এগুলো কন্টিনিউ চলতে থাকলো, কি হ্যাঁ? খাইতো আসলে? স্টাফ, স্টাফ কি? উইড এই ধরনের নেশাগুলো স্টাফ আরকি। কি? স্টাফ যেটা হচ্ছে বলে আরকি, ওকে, হ্যাঁ? ওটার নাম স্টাফ। হ্যাঁ, স্টাফ। আরো অনেক ধরনের আছে, আমি এত নাম বলতে পারব না। যেহেতু আমি ওই লাইফটাতে এখন নাই। সে আমাকে ওকে। খাওয়াইছে বিধায় আমি আ মানে খেতে পারছি। এবং হ্যাঁ? যখন খাওয়াইছে তখন তুমি প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট ছিলাম। আ আমি আসলে আল্লাহর কাছে এখন আমি ক্ষমা চাই। আমি খুব ও মাই খারাপ গড! একটা কাজ করেছি। এটা করা যদিও আমার একদম উচিত হয় নাই। আ প্রেগন্যান্ট থাকা অবস্থাতে কিন্তু একটা নাপার মেডিসিনও খাওয়া যায় না। এটা রাইট, বাচ্চার উপর অনেক বাজেভাবে এফেক্ট পড়ে। রাইট। আর আমি সেটা বুঝতে পেরেছি পরে যে আল্লাহ কিন্তু চাইলে আমার বাচ্চাটাকে প্রতিবন্ধী করে বানাইতে পারত। আল্লাহ মাফ করুক। তো আল্লাহ কিন্তু সুস্থ সবলভাবে আমার বাচ্চাটাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর কাছে লাখ কোটি এটার জন্য শুকরিয়া। আমি অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে একটা পরী পাঠাইছে, গড গিফটেড। তো এভাবে আমি আসলে ৫ মাস ৬ মাস হয়ে যায়। আমি আমার ফ্যামিলির কাছ থেকে টোটালি দূরত্ব মেইনটেইন করে থাকতাম। বাসা থেকে বের হতাম না। আমি যে প্রেগন্যান্ট এটা কেউ জানতো না। কেউ জানতো না। আমি ভয়ে আমার ফ্যামিলিকে জানাইতে পারি নাই, বলতে পারি নাই। এভাবে কষ্ট করে না খেয়ে সারভাইভ করতেছিলাম দিনের পর দিন। তো আমি যখন ৭ মাসের প্রেগন্যান্ট তখন আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলল যে, "এই ছেলেটার কাছে তুমি কেন পড়ে আছো? এই ছেলেটা তোমাকে একটা লিপস্টিক কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। ছেলেটা নেশা করে।" তারাও কিছুটা বুঝতে পারত, আন্দাজ করতে পারত। এরপর আম্মু আমাকে অনেক বলছে, "তুমি মা চলে আসো। তোমাকে ভালো জায়গায় বিয়ে দিব। তুমি এখান থেকে চলে আসো। এত কষ্ট করতেছো।" আমি তো বলতে পারি না যে আমি প্রেগন্যান্ট। তখন ও আমাকে টাকার জন্য অনেক প্রেশার দিত। আমি মানে আমি মেন্টালি অনেক বেশি সিক হয়ে যেতাম যে আমার এই সময়টাতে আমার অনেক বেশি সাপোর্টের দরকার ছিল। প্রতিনিয়ত ঝগড়া, ঝামেলা এগুলো লেগেই থাকতো। তো একটা পর্যায়ে এসব সহ্য করতে না পেরে সে আমাকে বলতেছে যে, "বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে ফেলো।"
এই 7 মাসের বাচ্চা, প্রেগনেন্ট বাচ্চা ওইটা কিন্তু দুনিয়াতে চলেই আসে। রাইট। আপনি জানেন হয়তো। ওই তখন বেঁচেই যাবে। বাচ্চাটাকে ওটা মানুষ। ওটা কমপ্লিট মানুষ। বাচ্চাটাকে কিভাবে অ্যাবর্শনের কথা সে বলতে পারে? আসলে সত্যি বলতে যারা অ্যাডিক্টেড থাকে তাদের মানে ভিতরে হৃদয় বলতে কোনো কিছু থাকে না। তারা অমানুষ হয়ে যায়। হ্যাঁ? তো এরপর আমি আসলে কি করব ওই সিচুয়েশনটাতে আমি বুঝতে পারছিলাম না। আমি তারপরে ওর মাকে কল করি। কল করে আমি বলি যে, "আপনারা কি চাচ্ছেন আমি সুইসাইড করে মারা যাই? কারণ আমি তো এগুলো নিতে পারছি না। আমি ৭ মাসের প্রেগন্যান্ট। আপনার ছেলে বলতেছে অ্যাবর্শন করিয়ে ফেলতে।" তো ওর মার মধ্যে কিছুটা সফট কর্নার কাজ করে আমার প্রতি। এরপর সে বলে যে, "ঠিক আছে, আমি তোমাদেরকে মেনে নিয়েছি। তোমরা আমার বাসায় চলে আসো।" হুম? তো এরপরে আমরা আমাদের বাসাটা ছেড়ে দেই। ছেড়ে দিয়ে ওর বাসায় উঠি। ওঠার পরে ওইখানে হচ্ছে গিয়ে ডক্টর দেখাই। ৭ মাস পর্যন্ত কোনো ডক্টর ট্রিটমেন্ট কোনো কিছুই আমি পাই নাই। সিরিয়াসলি? সিরিয়াসলি। মানে যখন আমি প্রতি মাসে ১ বার ২ বার টেস্ট করানোর কথা, তখন তুমি একবারের জন্যও ডাক্তার যাওয়ার সুযোগ পাও না? একবারের জন্যও পাই নাই। কারণ সে তো সব টাকা তো এর পিছনে ঢেলে দিচ্ছিল। আমি তো খাবারই পাই নাই। আমার বাচ্চাটা জাস্ট এইটুকু হয়েছে, আ বা ২০০ গ্রামেরও কম হয়েছে, হ্যাঁ? ও অনেক ছোট হয়েছে। অনেক মানে খাবারের অভাবেই হয়তো পুষ্টির অভাবে এরকম হয়েছিল। ইস! সারা আমি জীবনে কোনদিন মাফ করতে পারবা বোন নিজেরে যে বাচ্চাটা শরীরের এই অবস্থা করছো? ওর ফ্যামিলিতে ওঠার পরেও কিন্তু আমি অনেক বেশি টর্চারের শিকার হয়েছি। ওর ফ্যামিলির আসলে অনেক বেশি এক্সপেকটেশন ছিল আমার ফ্যামিলির থেকে যে শ্বশুরবাড়ি থেকে এইটা দিবে, ওইটা দিবে। যা দেওয়ার কিন্তু সেপারেশন মানে আমরা যখন আলাদা ছিলাম তখনই কিন্তু আমার মা অনেক টাকা দিছে আমাদেরকে। একটা সংসারের পিছনে প্রত্যেক মাসে ভাড়া, খাওয়ার খরচ অনেক টাকা দিয়েছে। কিন্তু ওগুলো তো ওই যে নেশা করলে তো টাকার কোনো হিসাব থাকে না। তো এরপরে ওর ফ্যামিলি থেকে আমি মেন্টালি টর্চারের শিকার হই প্রতিনিয়ত। তো আমার মনে হচ্ছিল যে আমি আসলে একটা জেলখানার মধ্যে আছি। আমি ভয়তে ওর মাকে খুব ভয় পেতাম। ভয়তে আ প্রেগন্যান্ট থাকা অবস্থাতে কি একটু ঘুম বা রেস্ট বেশি লাগে। প্রয়োজন আছে, বেশি লাগে। তো ওর মা আমাকে ঘুমাতে দিত না। আমি সকাল ৬ঃ০০ বাজে ঘুম থেকে উঠে আমি বসে থাকতাম যে আমি ঘুমাবো না। আমার যত কষ্ট হোক আমি বসে থাকবো। এরপরে এভাবেই চলতে থাকে ওর বাসাতে। তারপর ও বিষয়গুলা বুঝতেছিল যে এখানে ওর মার ফল্ট আছে। বাট ও বলতেছিল যে মার ফল্ট আছে বাট আমি কিছু করতে পারবো না। হুম, আমার কিছু করার নাই। যেহেতু আমি কিছু করি না, রাইট। হ্যাঁ? এখন আমি কি বলব? তুমি এগুলো সহ্য করেই তোমার থাকতে হবে। পায়ের নিচে মাটি নেই ওর। হ্যাঁ। তো আমি বলছি যে, "ঠিক আছে ফাইন।" ও বলতেছে যে, "বেবিটা হয়ে যাক। তারপর আমিও এর মধ্যে একটা বিজনেস শুরু করে দিব। বেবি হওয়ার পরে আমরা সেপারেশন হয়ে যাব আবার ফ্যামিলির থেকে।" তো এভাবে আ হচ্ছে যখন আমার ডেলিভারির সময় আসে, আমাকে একটা হসপিটালে অ্যাডমিট করে। অ্যাডমিট করার পর ওর ফ্যামিলি জাস্ট অ্যাডমিট করিয়ে চলে আসে। ও ছিল আমার ফ্যামিলি আমার ফ্যামিলি মেম্বার ছিল ওইখানে। তো এরপরে ওইখানে ডেলিভারি করে। ওরা আমাকে ভালো ডক্টর দেখায় নাই। ভালো ডক্টরের কাছে নিয়ে যায় নাই। ওখানে নরমাল ডেলিভারি হয়। নরমাল যে সিজারটা আছে সেটা। সিজার তো সি সেকশন নরমাল করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইখানে হচ্ছে মেইন যে ডক্টর ছিল উনি আসে নাই ডেলিভারি করতে। ইন্টার্নি করে যে স্টুডেন্ট ওরা ছিল ডেলিভারি করার সময়। তো ওরা কি করছে আমাকে হচ্ছে গিয়ে ভুল কেটে ফেলছে। আর সেলাইটাও করছে ভুল। টোটালি আমাকে ৪-৫ ঘন্টা লাগিয়ে ওরা কাটছে। ওহ মাই হ্যাঁ? গড! এত কষ্ট দিছে আমাকে, আমি জাস্ট এত চিৎকার করে করছি যে আমি মরে যাবো। আমাকে আমাকে এত কষ্ট দিয়েন না আপনারা, হ্যাঁ? তো ওরা আসলে ভুল ট্রিটমেন্টটা করেছে। যেহেতু ওরা ইন্টার্নি করে স্টুডেন্ট ওরা তো এক্সপার্ট না। তো ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি ও কখনো তখন ভুলতে পারবো না। ইয়ে ছিল না তোমার আহ সেন্সলেস করে নাই? না, না, সেন্সলেস ও করে নাই। ওরা জাস্ট যে পোঁছাইছে, কাটছে এটা আমি টের পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল গরু জবাই দিলে যেরকম ওহ হয়, মাই গড! এরকম। অ্যানেসথেসিয়া কাজ করে নাই? না, কোনো কিছুই না।
তো এরপরে আমি আসলে বাচ্চাটাকে দেখার পরে একটু শান্তি আসছে যে পৃথিবীতে একটা বাচ্চা আসছে এত স্ট্রাগল করার পরে। তো এরপর আমার ফ্যামিলি মেম্বার কাউকেই ইনভাইট করে নাই বা ওর বাসায় যেতে বলে নাই। ২ দিন পর ওর বাসায় গেলাম। ওর মা হচ্ছে আমার বাচ্চাকে আমাকে ২ দিন ৩ দিন সেবা যত্ন করেছে। এরপর সে খুবই অ্যাংরি হয়ে যেত আমার উপরে, সেবা করতে চাইতো না। হ্যাঁ? তো আমাকে বলছে যে, তুমি আ নিজের কাজগুলো নিজেই করো, বাচ্চার কাঁথা এগুলো নিজেই ক্লিন করো, আমি করতে পারবো না কিছু।" আমি অবশ্যই আমার রেস্টের দরকার ছিল। আমি ওই অসুস্থ থাকা অবস্থাতে ওয়াশরুমে গিয়ে পানির মধ্যে পানি ধরা, কাঁথা ধোয়া এগুলো আমি নিজেই করতাম। তখন তো একটা পর্যায়ে কি হলো, ঝোঁকাও নিষেধ থাকে সি হ্যাঁ, সেকশনের আমি পরে। ওয়াশরুমেও ঠিকঠাক মতো বসতে পারতাম না। তো এরকম কয়েকদিন যাওয়ার পরে ইনফেকশন হয়ে গেল। ইস! খুব বাজে অবস্থা। মানে এত কষ্ট হইতো আমার, খুব বাজে অবস্থা। তো আমার হাসব্যান্ডকে দেখাইলাম। সে বলতেছে, "আমি কি করব? আমার মা জানে। মা নিয়ে যাবে ডক্টরের কাছে।" তো এরপর আমি আমার আম্মুকে ছবি তুলে পাঠাইছি। আম্মু তো ভয়ে, "ওরা তো তোকে মেরে ফেলবে। এত বাজে অবস্থা কিভাবে করলো একটা এত ছোট একটা বাচ্চা, এরকম নরমাল ডেলিভারি করাইছে, আবার কাটছে, এত বাজেভাবে রং কেটে ইস! ফেলছে। এখন তুই ওইখান থেকে তাড়াতাড়ি মুভ কর, নাহলে ওরা তোরে ভালো ট্রিটমেন্ট করবে না, তোকে মেরে ফেলবে।" তো আমি বলছি, "আম্মু এখান থেকে আমি কিভাবে বের হব?" তো ওরা হচ্ছে একটা বারের জন্য আমার ফ্যামিলি মেম্বার কাউকে ওর বাসায় আসতে বলে নাই। কাউকে না। তো এইভাবে আমি ওইখানে থাকি। প্রায় ১৫ দিন হয়ে যায়। আমি অনেক সারাদিন কান্নাকাটি করতাম। বাচ্চাটাকে নিয়ে একা, একা কাঁথা কাপড় ধুইতাম। সব, সব একা করতাম। তো আমার হাসব্যান্ডও ট্রিটমেন্ট করে নাই ওই টাইমে। এরপর আমি আমার বাসা থেকে ফ্যামিলি মেম্বার আসে, আমার আপু আসে। তোমাদের বাবার বাড়ি নিয়ে আসছে তোমাকে? হ্যাঁ, না বাবার বাড়ি না, আমার বোনের বাড়ি চলে যাই আমি ওকে, গাজীপুরে। ওকে। তো ওইখান থেকে বাচ্চার যখন ১৫ দিন বয়স, ও আমার হাসব্যান্ড বলতেছে যে, "আমি আমার ফ্যামিলি থেকে আলাদা হতে পারব না, তুমি চলে যাও।" হুম? আলাদা হইতে কেন লাগবে? আলাদা এই যে ওর মা আমাকে মেন্টালি টর্চার করছে, হ্যাঁ, এগুলো আমি নিতে পারতেছি না। ওরা ভালো ডক্টর দেখাচ্ছে না। আমি অসুস্থ, আমাকে দিয়ে কাজ করায়, আমাকে ট্রিটমেন্ট করে না। হ্যাঁ, তো এজন্য ও বলছিল বাচ্চা হওয়ার পর আলাদা হয়ে যাবে। হুম? তো ওকে, বাচ্চা যখন ১৫ দিন ওর বয়স, তখন ও বলতেছে যে, "আমি আমার ফ্যামিলি ছাড়তে পারব না। হ্যাঁ, তুমি চলে যাও। হুম? তুমি চলে যাও।" দেন আমার আপু আসে, এসে আমাকে নিয়ে যায় গাজীপুরে। ওইখানে হচ্ছে আমার আম্মু ভালো ডক্টর দেখায়, ভালো ট্রিটমেন্ট করে। প্রায় সুস্থ হতে আমার ৬ মাসের মতো লেগে গিয়েছিল। ৩ মাস যখন যায়, তো ওর সাথে আমার টোটালি যোগাযোগ অফ হয়ে গিয়েছিল। হ্যাঁ? হুম। তো আস্তে, আস্তে ও আমাকে ফোন দেওয়া শুরু করে। দেন হচ্ছে বাচ্চার অধিকার দেখানো শুরু করে। তো এরপর আস্তে, আস্তে ও আমাকে ফোন দিয়ে আ সে হচ্ছে গিয়ে শুধুমাত্র সেক্সুয়াল অ্যাটাচমেন্ট এর জন্য আ রাতে যেত, সকালে ভোরে চলে আসতো। তখন হ্যাঁ? তোমার কতদিন কাটছে? আ তখন আমি ওকে কোনোভাবেই বুঝাইতে পারতাছিলাম না যে আমি অসুস্থ ওই টাইমটাতেও ও যখন আমাকে ফোর্স করা শুরু করে। আমি তখনও ভালোভাবে ঠিকঠাক মতো সুস্থ হইনি। আমার ৬ মাস লেগেছিল। যখন হ্যাঁ, ৩-৪ মাস যায় তখন থেকে সে আমাকে পেইন দেওয়া শুরু করে হুম, অ্যাটাচমেন্ট এর জন্য। তো তারপরও আমি তো সে আসছে বাট আমি অ্যাটাচমেন্ট এ যাইনি। তাকে আমি বুঝিয়ে বলছি যে এখন এটা করলে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাব। তো এরপর যখন সুস্থ হয়ে যাই, তখন সে মাসে ১ বার ২ বার আসতো। হুম, বাচ্চাকে দেখে যেত, প্লাস ওই যে তার যেটা চাহিদা ছিল হুম, ওইটার জন্য সে আসতো। এরপর হচ্ছে তাকে বছরখানেক যাওয়ার পর তাকে আমি আবার সুযোগ দেই। আমার ফ্যামিলি থেকেও বলতেছিল যে, "বিয়ে যেহেতু করেই ফেলছো, এখন তো এভাবে একা থাকা যায় না। তো তুমি তার বাসায় চলে যাও। তার মা যেভাবে বলে, যেটা বলে তুমি ওটা মেনে নিয়ে তুমি থাকো। হ্যাঁ? ওটা তোমার শ্বশুরবাড়ি।" তো আমার হাসব্যান্ডও আমাকে বলতেছে যে, "ঠিক আছে মা তো, মা তোমাকে আর টর্চার করবে না, তুমি চলে আসো।" মা বিষয়টা তার ভুলটা বুঝতে পারছে। তো এরপর আমি তাকে সুযোগ দিয়ে আমি 2nd টাইম আমি আবার তার বাসায় উঠি। হ্যাঁ? ওঠার পরে তো কয়েকদিন ৪-৫ দিন ভালো যাওয়ার পরে আবার শুরু হয়। সেম প্রবলেম গুলো আবার শুরু হয়। আবার ঝামেলা হয়। এরপর আমি আ আমি ওকে বলতেছিলাম যে, "দেখো আমি এভাবে থাকতে পারব না।
হ্যাঁ? আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। আমি মেন্টালি হচ্ছে গিয়ে কোনো প্রেশার ছাড়া আমি বাঁচতে চাই। সে তার কোনো উপায় নাই। সে কিছুই করতে পারবে না। সে সেকেন্ড টাইম নিয়েও হচ্ছে গিয়ে তাকে সুযোগ দেওয়াটাই আমার ভুল ছিল। এরপর আমি ১ মাসের মধ্যে আমি ওইখান থেকে আবার সুইচ করি। আমি একটা বাসা ভাড়া নিই। আ সব তো এখন অনলাইনের যুগ। ফোনেই সবকিছু করা যায়। তো ফোনের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে অনলাইনে বাসা খুঁজে বাসা নেই। তারপর ওইখানে আমার ফার্নিচার জিনিসপত্র সবই ছিল ওর বাসায়। ওখান থেকে বেবিকে নিয়ে সুইচ করি। সুইচ করার পর আমি তারপর একা বেবিকে নিয়ে আমি কিন্তু সেই জন্মের পর থেকে আমার বাচ্চাটা যখন এইটুকু তখন থেকেই ওকে একা আমি পালতেছি। কারো সাপোর্ট ছাড়া। ইভেন আমার ফ্যামিলিও ছিল না। ওহ মাই গড! হয়তো তো এটা আমার যে কি পরিমাণে কষ্টের কেউ জীবনে বুঝবে না। হয়তো আমার ফ্যামিলি মেম্বার আমাকে ফিন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে। কিন্তু অনেক সাপোর্টের প্রয়োজন। এই যে মাথার উপরে একটা ছাতার দরকার আছে বা অনেক সময় নিজেকে অনেক বেশি স্ট্রেস ফিল করি, অনেক লনলি ফিল করি, হ্যাঁ? ওই টাইমে মনে হয় যে আসলে কাউকে দরকার সাপোর্ট দেওয়ার মতো। আহ এভাবেই চলতেছে এখনো পর্যন্ত। এখন আমি আসলে তুমি কি এখন বোন তাইলে সেপারেশনে? টোটালি সেপারেশন মানে আমি কিন্তু ঝুলেছিলাম অলমোস্ট ৩ মাস হবে অফিসিয়ালি ডিভোর্স হয়েছে। এর আগ পর্যন্ত ঝুলেই ছিলাম। তো একটা মানুষ যেহেতু স্টিল নাও কোনো কিছু করে না, সে এট ফিউচারে কি করবে? এখনো বা কিছু করে না, ইনকামের কোনো এখনো পথ কিছু নাই। করে না, এখনো কিছু বোন করে আমাকে না। বলো তো যেই হ্যাঁ, মোমেন্টে তুমি মনে হইলো যে এই লোকটা ছাড়া আমি থাকতে পারবো না, তুমি বের হয়ে গেলে। তোমার একবারের জন্য মনে হইলো না যে আমি কত বড় ভুল করতে যাইতেছি? সবাই মিলে আমাকে ফোর্স করতেছিল। ভুলটা তো আমার ছিল, তাই না? আমি করেছি। আবেগের বয়সে আমি তাকে বিয়ে করেছি, বিশ্বাস করেছি। ইভেন আমি যখন তাকে বিয়ে করেছি, তার ফ্যামিলি কি আছে না আছে, তার আ কতটুকু অর্থ সম্পদ, কোনো কিছু দেখেই কিন্তু আমি তার কাছে যাইনি। আমি টোটালি মানুষটাকে দেখেছি, মানুষটাকে ভালোবেসেছি। মনে হয়েছে যে আমি এখানে আ মানসিক শান্তিটা পাবো। হ্যাঁ? কিন্তু আমার চাওয়াটা টোটালি রং ছিল। আর এখন তো বাস্তবতা থেকে আসলে একটা বিষয় শিখার আছে। সেটা হচ্ছে আ বেকার ছেলেকে কখনোই বিয়ে করা উচিত না। না, হ্যাঁ? একদম লাইফটা না। একদম হেল হয়ে যায়। আ যেই যে ছেলে রিক্সা চালায় সে কিন্তু ফ্যামিলি চালাচ্ছে। তার ফ্যামিলিটাকে চালাচ্ছে। তার প্রতিটা হ্যাঁ? ঘামে একজন রিক্শাওয়ালার প্রতিটা ঘামের ফোঁটাও তার পরিবারের জন্য বরাদ্দ। পরিবারের জন্য রাইট। এবং সেটা সম্মানের। হ্যাঁ, সম্মানের। অবশ্যই। মাথায় তুলে রাখার মতো। এখন আমি পড়াশোনায় আছি, প্লাস একটা জব করছি। কিসে জব আর করো? একটা ট্রাভেল এজেন্সিতে আছি ওকে। আরকি। হ্যাঁ? আর বাচ্চাকে রাখার জন্য তো একজন হেল্পিং হ্যান্ড আছে। ফ্যামিলি মেম্বার বা আত্মীয়স্বজন ওরকম কেউ নাই। হুম। এইজন্য আমার বিকল্প হচ্ছে হেল্পিং হ্যান্ড। সে সারাদিন বাচ্চাকে রাখে, সকালে আসে, রাতে আমি বাসায় যাওয়ার পর সে চলে যায়। হুম? ওহো! এভাবেই চলতেছে। তো আমার অনেক খারাপ লাগে যে আমি বাচ্চাটাকে নিয়ে স্কুলে যেতে পারছি না, ওকে টাইম দিতে পারি না। আমার আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার বেবি। হ্যাঁ? ওকে আমি অনেক ভালোবাসি। ও জন্মের পর থেকে বাবাকে পায় নাই। বাবার আদর কী জিনিস কখনো পায় নাই। ও শুধু নামে মাত্র জানে এটা ওর বাবা, ওর বাবার নাম এইটা। ওর বাবার বাড়ি এখানে। এগুলো ও বলতে পারে, এগুলো ও জানে। বাট ওর বাবার প্রতি বিন্দু পরিমাণ টান, মহাব্বত, ভালোবাসা আছে কিনা আমি এখনো পর্যন্ত আমি পাই নাই। তোমার জীবনেই তো তুমি কোনোদিন ভালোবাসা পায়ে দেখো নাই, সম্মান পায়ে দেখো নাই। আমার নিজের বলতে কোনো কিছু নাই আসলে। নিজের ভালোবাসা বলতে কোনো কিছুই হয় না লাইফে। হ্যাঁ? লাইফে আসলে আমরা যাকে যত বেশি ভালোবাসবো, সে সবথেকে বেশি কষ্ট আমাদেরকে দেয়। হ্যাঁ? এটাই বাস্তবতা। এজন্য বোন ওই যে মানে তুমি লাইফে কখন গিয়ে ফার্স্ট বুঝতে পারলা যে আমি একটা ভুল করে ফেলছি? বিয়ের পরে? যখন আমি বেবিটাকে নিয়ে প্রতিনিয়ত এর লাইফটাতে ছিলাম, এত বাজে একটা লাইফ। আমার আমার মনে হয়েছে আমি একটা জাহান্নামের মধ্যে আছি। যে আমার পেটে একটা গর্ভে একটা বাচ্চা।
এর মধ্যে আমি ড্রাগ নিচ্ছি। খুবই মানে জঘন্য, এর থেকে জঘন্য লাইফ পৃথিবীতে আর কিছু হয় না। আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমার ছোটবেলার স্কুল লাইফের ফ্রেন্ড, ২ টা আমরা ৩ টা বান্ধবীর গ্রুপ ছিলাম। ওইখান থেকে আমার ২ টা বান্ধবী ছিল, তারা প্রায় সময় আসতো আমার হাসব্যান্ডের সাথে ড্রাগ নিত। তখনও তাদের সাথে কোনো কিছু হয় নাই। এরপর আমার হাসব্যান্ড, আমি যে বাসায় থাকতাম, ওই বাসায় আমার বান্ধবী প্রতিনিয়ত আমাদের বাসায় আসতো। হ্যাঁ, 24 আওয়ার্স সে আমাদের বাসায় থাকতো বা কমফোর্ট ফিল করতো আরকি। একসাথে ঘুরতাম, ফিরতাম, আড্ডা দিতাম। তো এরপর রাতে প্রায় সময়ই থাকতো। তো আমার হচ্ছে সিঙ্গেল বেডরুমের বাসা ছিল। ডাইনিং স্পেস ছিল, তবে সিঙ্গেল বেডরুম। হচ্ছে আমার হাসব্যান্ড মাঝে মধ্যে ফ্লোরিং করে ঘুমাইতো। তো একদিন আমি অনেক সিক, হ্যাঁ? ঠান্ডা, কাশি, জ্বর। তো বাচ্চাটাকে আমি কিভাবে দেখাশোনা করব, যেহেতু আমার আশেপাশে কেউ নাই আত্মীয়স্বজন। তো আমার হাসব্যান্ড বলতেছে যে, "ঠিক আছে, তুমি যেহেতু এত অসুস্থ, বেবির গোসল, খাওয়া-দাওয়া এগুলো বাকি আছে, তুমি তাহলে তোমার বান্ধবীকে আসতে বলো, তোমার টেক কেয়ার করার জন্য।" তো আমি আমার বান্ধবীকে আসতে বললাম। সে আসলো, সে রান্না করলো, বেবিকে গোসল করাই দিল, খাওয়াই দিল, ইভেন আমাকেও অনেক টেক কেয়ার করছে। আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ছিল। তো এরপর যখন রাত হয়, সে তো বাসায় যাবে না। তখন আমাকে বলতেছে যে, "ঐশী, আমার তো অনেক ড্রিংকস করতে ইচ্ছা করতেছে। একটু হচ্ছে আমার মানে আ ভাইয়াকে বল যেন নিয়ে আসে আসার সময়।" তো আমি বলছি, "তুই বল, সমস্যা নাই, আমি খাবো না।" তো এরপর হচ্ছে সে বলে ফোন দিয়ে, রাতে বাসায় আসার সময় সে নিয়ে আসে। নিয়ে আসার সময় তারা ড্রিংকস করবে আমাকে বলছে। তো আমি বললাম যে, "আমি খেতে পারবো না, আমি অনেক অসুস্থ। তোদের ইচ্ছা হলে তোরা খা।" এরপর তারা হচ্ছে গিয়ে একসাথে ড্রিংকস করে। ড্রিংকস করার পর আমি আমার বেবিকে নিয়ে বেডে শুয়ে পড়ি। হুম। আর ফ্লোরিং করাও ছিল। এরপর আমার তুমি কি যে বেডের উপরে শুলে না নিচে? আমি বেডে ছিলাম। আমার ওকে। বাচ্চাও ছিল এবং আমার যে বান্ধবী ছিল সেও আমার সাথে বেডে ঘুমায়। তো আ একটা পর্যায়ে তারা আমাকে অনেক ডাকাডাকি করে। ভাবছে যে আমি ঘুমায়ে গেছি। অ্যাকচুয়ালি আমি ঘুমাই নাই। আমি ঘুমের ভান করে শুয়েছিলাম। আমার আসলে খুব মানে দেখার ইচ্ছা ছিল যে আমার অগোচরে মানে তারা কি করতে পারে? আমার একটু ডাউট হচ্ছিল ওদেরকে নিয়ে। তো এরপর আমি ঘুমের ভান করে শুয়ে থাকি। তো একটা পর্যায়ে আমার যে বান্ধবী ছিল সে বেড থেকে নেমে, আ নিচে ফ্লোরিং করা ছিল। এখানে আমার হাসব্যান্ড শুয়ে ছিল। তারা একজন আরেকজনকে খোঁচাচ্ছিল, হ্যাঁ? তো সে বেড থেকে নেমে নিচে চলে যায়। ওর কাছে চলে যায়। তো এরপর ওদের মধ্যে অনেক কিছু হয়। তারা ফিজিক্যালি অ্যাটাচমেন্ট এ যায়। আমি আসলে বিষয়টা বুঝতেছিলাম, ফিল করতেছিলাম। ওই টাইমটাতে আমি আ মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে আমি চিৎকার করে কান্না করতেছিলাম যে, "এটা কি হচ্ছে?" হ্যাঁ? আ তারা ২ টা পারসনই আমার খুব কাছের মানুষ ছিল। আমার বান্ধবীকে আমি অনেক ট্রাস্ট করতাম। তারা এরকম একটা জঘন্য কাজ করবে আমি কখনো ভাবি নাই। এরপর তুমি আমি চাইলে, বুঝতেছো হ্যাঁ, কিন্তু তুমি বুঝতেছি, বাট আমি তাদেরকে জিজ্ঞেস করি নাই যে এই কাজটা কেন করতেছে, বা আমি উঠে যাইও নাই। আমার কষ্ট লেগেছে, তারা ২ টা মানুষই আমার কাছের। আমি তাদেরকে অনেক আপন ভাবতাম। তারা এরকম একটা কাজ যেহেতু করে ফেলছে, আমি তাদেরকে আটকিয়ে কি করব? কি করব? তারপর? এইজন্য তো ওইভাবেই সকাল পার হয়ে যায়। আমি আর সারারাত ঘুমাইতে পারি নাই। আমার আমি অনেক কান্না করেছি। খারাপ লেগেছে অনেক। জামাই ব্যাখ্যা সকালবেলা কে দিছে? সকালবেলা আমার হাসব্যান্ড আন্দাজ করতে পারছে যে আমি বিষয়টা বুঝতে পারছি। তাকে আমি বাসা থেকে বের করে দেই। আর বলি যে আর কখনো আমার বাসায় আসতে না। তো ওই যাওয়াটাই তার শেষ যাওয়া ছিল আমার লাইফ থেকে। এরপর আর তার সাথে কখনোই আমি আ একসাথে থাকি নাই বা তাকে আর সুযোগ দেই নাই। তাকে এই পর্যন্ত ৪ বার সুযোগ দেওয়া হয়েছিল যেন সে শুধরে যাবে বা ভালো হবে। কিন্তু আমি পারি নাই। তো এখন পর্যন্ত এই যে আমার স্ট্রাগল লাইফটা, একা, একা সারভাইভ করা বেবিকে নিয়ে, আর কয়জন মেয়ে এরকমভাবে পারবে আমার আসলে জানা নাই। হুম?
আমি চেষ্টা করতেছি। বারবার আমি ভেঙে পড়ে যাই। বারবার আমি দুমড়ে মুচড়ে যাই। তারপরেও আমি চেষ্টা করি, আমি নিজেকে ফিল করি আমি অনেক স্ট্রং মাদার। হ্যাঁ? আমি স্ট্রং মেয়ে। আমি কখনোই হারবো না। আমি হারতে শিখি নাই। আমি এর মধ্যে তো প্রতিনিয়ত মনে করেন যে প্রত্যেকটা পারসন ভাবে কি যে মেয়েটা তো ডিভোর্সড, মেয়েটা সিঙ্গেল মাদার, ওর তো বিয়ে হয়েছে, ও তো সেক্সুয়াল অ্যাটাচমেন্ট ওর হয়েই গেছে, তাহলে সমস্যা কি? সবাই চায় সুযোগ নিতে, সবাই চায় বিভিন্ন রকমভাবে হ্যারাস করতে। যেমন প্রত্যেকটা জব সেক্টরে বারবার হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আসলে আমাদের দুনিয়াটা যে বাস্তবতা কতটা কঠিন, আ দুনিয়ার মানুষজন যে কতটা জঘন্য হতে পারে, এটা আমি আসলে সরাসরি না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না, হ্যাঁ? বোন, সিঙ্গেল মেয়েদের চেয়ে ডিভোর্সি বা সেপারেট মেয়েদের ঝামেলা বেশি না? অনেক বেশি, অনেক বেশি। এত বাজে লাইফ। কিভাবে অ্যাপ্রোচ হ্যাঁ, করে? কি টিকে বলে আছি, বলো তো? টিকে আছি। সেক্সুয়াল অ্যাটাচমেন্টে যেতে চায়, গিভ অ্যান্ড টেক, বেনিফিট, হ্যাঁ? বলে যে তোমাকে এত ভালো একটা জব দিব, তার বিনিময়ে আমি কি পাবো? হুম? আমি কি পাবো? তো আমার ওইটা লাগবে। স্বাভাবিক, এখন মেয়েরা এত উপরে উঠতেছে, এত ভালো, ভালো জব করতেছে তারা। তারা হচ্ছে গিয়ে সবকিছু দিয়ে খোলামেলা ভাবে। তারপরে তারা এত উপরে উঠতে পারে, হ্যাঁ? তুমি এত নিজেকে এত সৎ দাবি কেন করো? এত নিজেকে সৎ রেখে কোনো লাভ নাই। তুমি কখনো বড় হতে পারবা না। কখনো উপরে উঠতে পারবা না। আমাকে এভাবে বলে। তো আমি আল্লাহর রহমতে এখনো পর্যন্ত নিজের যে সততা, সেটা আমি ধরে রেখেছি। আলহামদুলিল্লাহ, আমি চাই যে আমি সারা জীবন আমি ভালো থাকতে চাই। আমার আসলে বিভিন্ন মানুষের সাথে অ্যাটাচমেন্টে যাওয়া বা খারাপ সম্পর্ক বা হচ্ছে গিয়ে গিভ অ্যান্ড টেক, এই ধরনের সম্পর্কগুলা না আমার টোটালি পছন্দ না। আমি চাই না, আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। হ্যাঁ? এইজন্য আমি ওই ধরনের কখনোই ওই আ মানে সম্পর্কে যাই নাই। হ্যাঁ? আমি আজকে কেন আ এখনো পর্যন্ত ভালো কিছু করতে পারি না বা আমি লাইফে আগানো, হ্যাঁ? আমি পারছি না। কারণ খারাপ কোনো কিছুতে যদি খারাপ ওয়েতে আমি আগাইতাম, তাহলে কিন্তু আমি অনেক অনেক ইজিলি সোজা। উপরে উঠতে পারতাম, রাইট? অনেক সোজা, অনেক আমি কিন্তু সোজা। অনেক স্ট্রাগল এর মধ্যে আছি। আমি আমি ইউনিভার্সিটিতে যাই, আমি অফিসে যাই, আমি বাসায় এসে আবার বাসার কাজে ব্যস্ত হয়ে যাই, বাচ্চাকে সময় দেই। তো এভাবেই আসলে লাইফটা যাচ্ছে। কতটুকু বোন, আমি আগাতে পারবো? আমাকে এটা বলো তো যে ধরো এখন যেসব আমাদের এই ভিডিওটা 9, 10 বা 11 এর হুম, যে মেয়েরা ছেলেরা দেখছে, হুম, হুম। ওদেরকে তুমি বলো তো তোমার, ওদের জন্য যদি অ্যাকচুয়ালি কোনো নোট থাকে, মেসেজ থাকে। ওদের জন্য আমার একটাই মেসেজ থাকবে যে, "দেখো, আমি ওই লাইফটাকে পার করে আসছি।" হ্যাঁ? তো অতি আবেগ কখনোই ভালো কিছু বয়ে আনে না। লাইফের জন্য খারাপ হবে, অবশ্যই খারাপ হবে। আর বাবা-মার পছন্দে বা বাবা-মা যেটা বলে সেটা করাই উত্তম আমি মনে করি। কারণ বিয়ের মধ্যে না বাবা-মার একটা দোয়া থাকে, হ্যাঁ? আর অতি আবেগ নিয়ে হচ্ছে গিয়ে বিয়ে করা বা ভালোবাসা কখনোই এটা উচিত না। ঠিক আছে? কাউকে যত বেশি ভালোবাসবেন বা নিজের মনে করবেন, সে কখনোই নিজের না। সে হয়তো ভালোবাসার যোগ্য না। ঠিক আছে? তো এটাই আমার বলার ছিল যে এত অল্প বয়সে এত আবেগ দিয়ে এত আবেগ কখনোই ভালো না। ঠিক আছে? তুমি তোমার হাজবেন্ডের জন্য কিছু বলতে চাও বোন? এক্স হাজবেন্ডের জন্য? তাকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি কখনোই খারাপ চাইবো না। সে ভালো থাকুক। এটা তার সাথে যদি আমার প্রায় সময় কথা হয় বাচ্চার জন্য, তখন আমি একটা কথাই বলি যে, "আমার মনে কোনো কষ্ট নাই। আমি দোয়া করি সে ভালো থাকুক। সে একটা মানে ম্যারিড লাইফে যাক বা মানে কোনো মেয়ের জীবন সে নষ্ট না করুক। হ্যাঁ? অন্তত সে মানে অ্যামাউন্টটা খুবই কম হোক। সে একটা জব অর বিজনেস কিছু একটা শুরু করুক। হতে পারে তার বেতন খুবই সামান্য, হ্যাঁ? খুবই সামান্য। বাট সে কিছু করুক। তার যে কিছু করার যে আ ইচ্ছা, সেটা সে প্রকাশ করুক। সে পরিশ্রমী হতে শিখুক। ঠিক আছে? মানে তার তো অন্তত আমাকে দেখে শেখা উচিত যে একটা মেয়ে
তার লাইফে কত কিছু ফেস করে সে লাইফে স্ট্রাগল করছে, এত কিছু একসাথে মেনটেন করা কখনোই পসিবল না। তার মধ্যে ফ্যামিলি সাপোর্ট নাই, আশেপাশের মানুষজন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয়-স্বজন কারো সাপোর্ট ছাড়া শুধুমাত্র একা এত কিছু মেনটেন করা, হাউ ইজ দিস পসিবল? সো বোন, আমরা দোয়া করি তোমার লাইফটা সুন্দর হোক, গোছানো হোক। তুমি কি তোমার ফেসবুক প্রোফাইল বলতে চাও, যদি কেউ তোমার সাথে কোনো বিজনেস বা কোনো কিছু নিয়ে যোগাযোগ করতে চায়? আম, আমার ফেসবুক হচ্ছে গিয়ে রাইয়ান ঐশী। বানানটা বলে দেন। আম, বাংলায় লেখা আছে আর কি, রাইয়ান ঐশী। হুম। ওকে। আর আমার আসলে আপনার এখানে আসার অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। এরপর আমি যোগাযোগ করি, যোগাযোগ করার মাধ্যমে আমি আপনার এখানে আসি। আমি যে আপনার এখানে নিজের জীবনের যে গল্পটা আমি বলতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। বুকটা হালকা হয়ে হুম, যায় হ্যাঁ, হালকা হয়ে যায় এবং আসলে। অনেক মানুষ শেখে। এখন অনেক মানুষ আসলে কিভাবে নিবে, হয়তো তাদের অনেক নেগেটিভ, যারা নেগেটিভ ভাবার তারা নেগেটিভ নিবে, বা যারা ভাবে যে না অনেক কিছু শেখার আছে, অনেক অনেক বিষয়ে মানে বুঝার আছে, তারা হয়তো ভালোভাবে নিবে। অল্প বয়সে অতি আবেগ দিয়ে কোনো কিছুই করা উচিত না। হুম, একজন এটাই মানুষও আমি যদি বলবো। আমাদের জীবন থেকে শেখে, ওটাই আমাদের সফলতা। হ্যাঁ, এটাই আমাদের সফলতা। ঠিক উম, আছে। ভালো থাকো ঐশী। আল্লাহ তোমার বাচ্চার উপর রহমত দান করুক, তোমাকে সুস্থ রাখুক, এবং আমি দোয়া করি বোন, হুম, তুমি খুব বড় হও, খুব সম্মানের জীবন কাটাও। ইনশাল্লাহ। এখন আমার আপাতত বিয়ে করার ইচ্ছা নাই। আমি আমার পড়াশোনাটা শেষ করি, তারপর কোন ভালো সাবজেক্টে একটা পড়ছো? জব করি। আমি 4th সেমিস্টারে আছি কোন এখন। সাবজেক্টে? বিবিএ। বিবিএ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, যেন আমি আসলে বাচ্চাটাকে নিয়ে আমার লাইফ এখন, হুম, ওকে নিয়ে ভালো থাকতে পারি, ভালোভাবে লাইফ লিড করতে পারি, বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। এটাই আমার চাওয়া, এটাই আমার চাওয়া।